ডিজিটাল পাঠশালা চ্যানেলে আমরা আজকে পড়ছি অগাস্ট স্টেনবার্গের লেখা পরিবর্তনের প্রচেষ্টায়। বইটি ডলস হাউস গ্রন্থের একটি গল্প। তো শুরু করছি। ব্যাপারটা তার মধ্যে বেশ ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘদিন বিচার বিশ্লেষণ করে আমাদের গল্পের নায়িকার মনে হয়েছে মেয়েদের আসলে দেখাশোনা করে বড় করা হয় শুধুমাত্র তাদের ভবিষ্যৎ স্বামীদের গৃহপরিচারিকা হবার জন্য। তাই এই জাতীয় পরিস্থিতি এড়াতে সে এখন থেকেই একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেছে, যাতে যে কোনো পরিস্থিতিতে নিজের পায়ে ভর করে থাকা যায়। ব্যবসাটি ছোট হলেও চমৎকার। কৃত্রিম ফুল বানিয়ে বিক্রি করা, এ যাবতীয় জোগাড় যন্ত্র সে নিজেই করেছে। অন্যদিকে আমাদের নায়কও একটা বিষয় নিয়ে বেশ হতাশ। সে লক্ষ্য করেছে মেয়েরা অপেক্ষায় করে থাকে যেন স্বামীর হাতে নিজেকে সঁপে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা যায়। এই নিয়ে তার আক্ষেপেরও শেষ নেই। তাই সে সিদ্ধান্ত নিয়েছে এমন মেয়েকে বিয়ে করবে যে নিজে রোজগার করে, যে স্বাধীন চেতা, আত্মমর্যাদায় বিশ্বাসী। এমন কোনো মেয়েকেই সে গ্রহণ করবে জীবনসঙ্গী হিসেবে, গৃহপরিচারিকা হিসেবে নয়। অতএব দুজনের সাক্ষাৎ হওয়াটা বোধহয় ভাগ্যই ঠিক করে রেখেছিল। এবার চলুন বিস্তারিত জানা যাক। আমাদের নায়ক পেশায় একজন চিত্রকর, আর নায়িকার কথা তো আগেই বলেছি। এ বিপ্লবী চিন্তাভাবনা করার সময়টা তারা দুজনেই প্যারিসে থাকতো, অর্থাৎ একই শহর নিবাসী। শীঘ্রই ভাগ্য তাদের সাক্ষাৎ ঘটালো এবং পরিচয় থেকে পরিণয়ে গড়াতে খুব বেশি সময় লাগলো না। তবে তাদের বিয়ে এবং বিয়ে পরবর্তী জীবন বেশ ভিন্ন রকম হলো। 3 রুমের একটা ঘর ভাড়া নিয়ে মাঝের রুমটা ঠিক করা হলো স্টুডিও হিসেবে। ডান দিকে স্বামী আর বাম দিকে স্ত্রীর ঘুম, অর্থাৎ স্বামী স্ত্রী এক রুমে এক খাটে থাকা রীতিকে ঝেঁটিয়ে বিদায় করা হলো। জগতের এমন জঘন্য রীতি বোধহয় আর দ্বিতীয়টি নেই। এই একসাথে থাকার রীতি থেকেই দুনিয়ার যত পাপাচার, যত দুষ্কর্মের শুরু। স্বামী স্ত্রী পৃথক রুমে থাকায় আরেকটা বিশ্রী ব্যাপারের অবসান হলো। একই রুমে জামা কাপড় পরা কিংবা খোলার সমস্যা আর রইল না। এসব ব্যাপারে দুজনেরই অভিন্ন মত। স্বামী স্ত্রী পৃথক রুমে থাকাই ভালো, যার যার মতো স্বাধীনভাবে থাকা যায়। বিশেষ দরকারের দেখা করার জন্য নিরপেক্ষ স্থান হিসেবে স্টুডিও তো আছেই। বাড়িতে কোনো কাজের লোক ছিল না, বেশিরভাগ কাজ দুজনে মিলেমিশে করে ফেলতো। সকাল সন্ধ্যায় এক বুড়ি ঠিকা ঝি এসে টুকিটাকি কাজগুলো করে দিয়ে যেত। সব মিলিয়ে বেশ ভালোই সময় কাটছিল ওদের। নিন্দুকেরা বলে, কিন্তু ছেলে পুলে হলে কি করবে বাছাধন? আহাম্মক, ছেলে পুলে কখনোই হবে না। স্বামী স্ত্রী এভাবেই দিন গুজরান করেছিল। স্বামী সকালবেলা বাজারে গিয়ে সদাইপাতি করে, ঘরে ফিরে কফি বানায়। স্ত্রী ঘর দোর গোছগাছ করে রাখে। তারপর বেলা হলে যে যার কাজে লেগে পড়ে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে নিজেদের মধ্যে খানিক গল্পগুজব করে নেয়। কোনো আজে বাজে বিষয় নিয়ে তারা কখনোই গল্প করে না, বরং বেশ উচ্চমার্গীয় আলাপ চলে তাদের মধ্যে। একে অন্যকে নানান উপদেশ দেয়, মাঝে হয়তো কিঞ্চিৎ হাসি বিনিময়। দুপুরে স্বামী গিয়ে চুলা জ্বালায়, স্ত্রী শাকসবজি কাটে। যেদিন গরুর গোশত থাকে সেদিন স্বামী রান্না করে, আর স্ত্রী মুদি দোকানে গিয়ে টুকিটাকি জিনিস কিনে আনে। ঘরে ফিরে স্ত্রী খাবার টেবিল গোছায়, স্বামী খাবার পরিবেশন করে। নিন্দুকেরা যাই বলুক, ওদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ ভালোবাসাও কিন্তু আছে। রাত্রিবেলায় ওরা একে অন্যকে শুভরাত্রি জানিয়ে যে যার রুমে চলে যায়। দরজায়
তালা দেওয়ার কোনো বন্দোবস্ত নেই। ফলে স্বামীকে মাঝে মাঝেই রাত্রিবেলায় স্ত্রীর রুমে যেতে দেখা যায়। তবে খাটগুলো দু খাটগুলো দুজন থাকার অনুপযুক্ত হওয়ায় ভোরবেলায় স্বামীকে আবার তার নিজের রুমেই পাওয়া যায়। সকালে স্ত্রীর রুমের দরজায় স্বামীর মৃদু করাঘাত, "ওগো, শুভ সকাল। আজকে এমন লাগছে গো, বেশ ভালো গো, তোমার কেমন লাগছে?" সকালে নাস্তার টেবিলে দেখলে মনে হয় যেন আজই ওদের প্রথম দেখা হলো। সন্ধ্যাবেলায় সাধারণত ওরা বেড়াতে বের হয়, আশেপাশের মানুষজনের বাসায় যায়, গল্প করে। দুজনেই বোঝাপড়াটা চমৎকার। একজন অন্যজনের জন্য ছোটখাটো অনেক কিছুই ছাড় দেয়। যেমন স্বামী যেদিকে বেড়াতে নিয়ে যায়, স্ত্রী তাতেই সায় দেয়। সিগারেটের গন্ধ নিয়ে কোনো অভিযোগ করে না। আবার স্বামী ও স্ত্রী অনেক ছোটখাটো বদ অভ্যাসকে মেনে নেয়। এভাবে সবার কাছে ওরা আদর্শ দম্পতি বলে স্বীকৃত হলো। এমন সোনায় সোহাগা জুটি খুঁজে পাওয়া ভার। তবে স্ত্রীর বাবা-মা কিন্তু এসব নিয়ে বেশ নাখোশ। তারা শহরের অদূরে গ্রামে থাকেন। মাঝে মাঝে মেয়েকে চিঠি লিখেন। চিঠিগুলোর বক্তব্য আপাতদৃষ্টিতে খানিকটা অশোভন বলে মনে হয়। তারা নাতি-নাতনির মুখ দেখতে চান। প্রতিটি চিঠিতেই তারা লুইসাকে মনে করিয়ে দেন বিয়ে নামক সামাজিক প্রথাটি টিকে থাকে সন্তান জন্মদানের কারণেই। সন্তানের সুখই বাবা-মায়ের সুখ। সন্তানাদি না থাকলে বাবা-মা কিছুতেই সুখী হতে পারে না। কিন্তু লুইসা এতে ভীষণ আপত্তি। তার মতে এইসব ধ্যান-ধারণা এখন সেকেলে হয়ে গেছে। তবে মা ও দম্বার পাত্রী নন। তিনি উল্টো বলে বসেন, "তোমাদের নতুন ধ্যান-ধারণা তো বাপু মানব প্রজাতিটিকেই বিলুপ্ত করে দেবে।" এসব কথায় লুইসার বিশেষ কোনো ভাবান্তর হয় না। সে এগুলোকে পাত্তাই দেয় না। সে আর তার স্বামী সুখে আছে। এই প্রথম জগৎ কোনো সুখী দম্পতি দেখল। এ নিয়ে জগতের তো হিংসা হবেই। জীবন বয়ে চলে মসৃণভাবে। কেউ কারো প্রভু নয়, দাসও নয়, তারা সমান সমান। সংসারের খরচাপাতি দুজনে সমানভাবে বহন করে। আজ হয়তো স্বামী বেশি রোজগার করলো, তো কাল স্ত্রী বেশি রোজগার করে, কিন্তু শেষ পর্যন্ত সংসার খরচে তাদের অবদান ওই সমান সমান। লুইসার জন্মদিন। সকালবেলা ঠিকা ঝি এসে এক হোড়া ফুল আর নানান আঁকিবুকি করা একতোড়া ফুল আর নানান আঁকিবুকি করা নকশার একটা চিঠি হাতে দিয়ে ঘুম থেকে ডেকে তুলল। চিঠিতে লেখা, "আমাদের ভালোবাসার ফুলকুড়িকে অনেক অনেক শুভেচ্ছা। অনাবিল আনন্দের এই দিনটি প্রতি বছর বয়ে আনুক আরও বেশি প্রশান্তি। আশা করি আমাদের ফুলগুলি তার আনাড়ি আঁকি এঁকে চমৎকার একটা ব্রেকফাস্টের সঙ্গ দিয়ে ধন্য করে তুলবে এখনই।" চিঠি পেয়ে খুশিতে ডগমগ হয়ে স্বামীর রুমের দরজায় কড়া নাড়ল লুইসা। "কাম ইন।" খাটের উপর নাস্তা সাজিয়ে দুজন একসাথে নাস্তা করলো। ঠিকা ঝিকে আজ সারা দিনের জন্য বাসায় রেখে নিয়ে নিজেদের মধ্যে দিনটা কাটাবে ওরা। আহ, কি চমৎকার একটা দিন! এভাবে 2 বছর কেটে গেল। তবে ওদের দেখে কিন্তু তা বোঝার উপায় নেই। এই 2 বছরে ওদের সংসারের কখনোই সুখের কমতি হয়নি। কে বলেছে বিবাহিত জীবন সুখের না? আগের প্রজন্মের সবাই ভুল কথা বলেছে। মনীষীদের বাণী সব বানোয়াট। ওদের বিয়েই হয়েছে আসল বিয়ে। 2 বছরের মাথায় স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। বারবার বমি করতে লাগলো। তার ধারণা হয় কোনো খাবার, না হয় কোনো জিনিসপত্র থেকে জীবাণু সংক্রামক হয়েছে। স্বামীও সায় দিল, "হ্যাঁ হ্যাঁ, জীবাণুই হবে। কিন্তু তারপরেও কি ঠিক নেই বলে মনে হচ্ছে। তাহলে কি ঠান্ডা লাগলো, সর্দি গরমি?" নানান সন্দেহে স্বামী স্ত্রীর দিনাতিপাত। এদিকে স্ত্রীর পেটটা দিনে দিনে একটু একটু ফুলে যাচ্ছে যেন মনে হচ্ছে। তবে কি তবে কি পেটে টিউমার হলো? ভয়ে আতঙ্কে ঘুম হারাম হলো। স্ত্রী অবশেষে ডাক্তারের শরণাপন্ন হলো, কিন্তু ডাক্তারের কথা শুনে কান্না করতে করতে বাড়ি ফিরল। হ্যাঁ, ঠিকই আছে। পেটের ভেতরের জিনিসটা দিন দিন বড় হচ্ছে। সময় আরও বড় হবে। তারপর একদিন আলোর মুখ দেখবে সেটা। ধীরে ধীরে পরিণত হবে।
এরপর একদিন হয়তো বংশধরও সৃষ্টি করবে। মা হতে চলেছে লুইসা। স্বামীর অনুভূতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এরকম অদ্ভুত আনন্দ হলো তার। ক্লাবে গিয়ে বন্ধুদের কাছে খুব গর্ব করে বেড়ালো। তবে স্ত্রীর কান্না যেন থামতেই চায় না। নিজেকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা হলো। এখন তার অবস্থা নিচু হয়ে যাবে যে কিছুদিন পর থেকে তো আর উপার্জন করতে পারবে না। তখন যে তাকে স্বামীর উপর নির্ভরশীল হয়ে পড়তে হবে। তাছাড়া কাজ করতে পারবে না বলে কাজের লোকও তো রাখতে হবে। অর্থাৎ কাজের লোকের উপরও এরকম নির্ভরশীলতা আসবে। উফ! এতদিনের সমস্ত চেতনা, ধ্যান ধারণা এভাবে ধ্বংস হয়ে যাবে। ওদিকে খবর পাওয়ার পর থেকে অনবরত মায়ের চিঠি আসতে লাগলো। প্রতিটি চিঠিতে তিনি ঘুরে ফিরে ওই একই কথা বোঝার চেষ্টা করছেন। বিয়ে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। সন্তান পালনে যেটা পূর্ণতা পায়। পিতা-মাতা নিজেদের সুখ এখানে বিশেষ ধার্তব্য নয়। হুগো, তার স্বামী, বারবার অনুরোধ করতে লাগলো। স্ত্রী যেন আয় উপার্জনের ব্যাপারে কখনো মন ছোট করে না থাকে। শিশুর দেখাশোনার জন্য সে যা করবে তা কি কাজ নয়? একে কি টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব? না উচিত? টাকা পয়সা তো কাজের মাধ্যমেই আসে। একে কি টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব? না উচিত? টাকা পয়সা তো কাজের মাধ্যমেই আসে। তাহলে কি এ সংসারে তার অবদানকে কোনোভাবে ছোট করা যায়? কখনোই না। বরং আগের মতো তারা সমানে সমানই থাকবে। তারপরেও স্বামীর উপর নির্ভরশীলতা কথাটা লুইসা কোনোভাবেই মানতে পারছিল না। কিন্তু কোল আলো করে আসা শিশুর কান্না কানে যাওয়া মাত্র সব কিছু সে ভুলে গেল। আগের মতো স্ত্রী আর বন্ধু দুই পরিচয়ে রইল লুইসা। সেই সাথে একটা পরিচয় যোগ হলো। সে এখন সন্তানের মা। হুগোর কাছে মনে হলো শেষের পরিচয়টি সবচেয়ে বেশি মূল্যবান। ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছিলেন অগাস্ট স্টিনবার্গের লেখা পরিবর্তনের চেষ্টায়। সঙ্গেই থাকুন। ধন্যবাদ।